এদিকে আয়। কেন ভাই? ভাই তোকে আসতে বলছে, তুই আবার জিজ্ঞেস করছিস কেন? ভাইয়ের কাছে যা শালা। নিলয় আরিয়ানের একেবারে সামনাসামনি যেয়ে দাঁড়ায়। আরিয়ান হাত দিয়ে ইশারা করে নিলয়কে নিচু হওয়ার জন্য। নিলয় দাঁড়ানো অবস্থায় হালকা নিচু হয়। কোনো কথা ছাড়াই আরিয়ান নিলয়ের ডান গালে কষে একটা চড় মারে। চড়টা যে এত জোরে মেরেছে নিলয়ের চোখের চশমাটা নিচে পড়ে গেছে। নিলয় নিচ থেকে চশমাটা ওঠায়, চোখে মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে লাগিয়ে বোকাশোকা চেহারা করে আরিয়ানের দিকে তাকায়। নিলয়ের চোখে জানার আগ্রহ কেন তাকে আরিয়ান চড় মেরেছে। এখানে কি নিলয়ের কোনো দোষ আছে? নিলয় কি কোনো ভুল করেছে? ভাই আমাকে মারলেন কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল করছিস দেখেই মেরেছি তোকে। ভুল করেছি? কি ভুল করলাম আমি? তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম, আমাকে দেখলে সবাই যেমন সালাম দেয়, ঠিক তেমন করে তুইও আমাকে সালাম দিবি। আজকে সেটা করিসনি কেন তুই? ভাই আমার ভুল হয়ে গেছে। ভুল? হা 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 হা। ভুল প্রতিদিনই কি একটা মানুষের হয়? ভাই আর হবে না এমন। আজকে শেষবার, পরের বার এমন হয়ে গেলে চর দিব না, সরাসরি শরীর থেকে জামা কাপড় খুলে ক্যাম্পাস ঘুরাবো। নিলয় লজ্জে পেয়ে যায় এমন অপমানিত কথা শুনে। সবাই হাসছে নিলয়ের অবস্থা দেখে। হাসবে নাই বা কেন? নিলয়ের সাথে সবাই মজা করতে পারে, ছোট বা বড় সবাই। নিলয় নিজের মতো করে থাকে, কাউকে কিছু বলে না। তার জন্য যেন নীরবতাই শ্রেয়। ভাই, নিলয়কে যেটা বলার জন্য ডাক দিয়েছেন সেটা বলেন তাড়াতাড়ি। আরে দাঁড়া, এখনই বললে ছেলেটা অন্যরকম হয়ে যাবে। ভাই আর অপেক্ষা করতে পারছি না, আপনি এখনই বলে ফেলেন। হ্যাঁ ভাই, নিলয়কে বলে দেন। কি বলে দেওয়ার জন্য সবাই আরিয়ানকে বলছে, বুঝতে পারছে না নিলয়। নিলয়, আজকে সকালে যে একটা মেয়ের লাশ পাওয়া গেছে পাশের বস্তি থেকে, জানিস তুই? নিলয়ের বুকটা স্থির করে উঠল। তাহলে কি কালকে রাতে শ্রাবণরা মিলে সে মেয়েটাকে মেরে দিয়েছে? ভাবতে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছে। নিলয় হাত দুটো মুষ্টিবদ্ধ করে জবাব দেয়, আমি সঠিক জানি না ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই জানিস না? তোকে জানে, তুই তো মেয়েটাকে মেরেছিস। কি বলছেন ভাই এসব? আমি খুন করব? এটা কখনো সম্ভব না। এই তুই মিথ্যা বলছিস কেন? আমরা সবকিছু জানি। দেখ ভাই, আমাদের কাছে বলে দে সত্যটা, আমরা কাউকে বলবো না। কি সত্যি বলবো আমি? যেটা আমি করিনি সেটা। তাহলে মেয়েটাকে মেরেছে কে? কালকে রাতে এটুকু বলেই থামে নিলয়। সবাই তাকিয়ে আছে নিলয় মুখের দিকে। কি বলতে চেয়েছিল সে? হঠাৎ করে কথা থামিয়ে চুপ হয়ে গেল। আরিয়ান এটা দেখে বলে, কি হলো, থামলি কেন? বাকি কথাটা শেষ কর, সবাইকে শোনার সুযোগ করে দি। পরে আর কিছুই না ভাই। তুই হঠাৎ করে এমন বদলে গেছিস কেন? ভয় পাচ্ছিস কেন কোনো কারণে? বলতে পারিস আমাকে? কোথায় ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না তো। আমি এমনই, হঠাৎ হঠাৎ করে চেহারা বদলে যায় আমার। আচ্ছা নিলয়, তুই কি সত্যি এমন হাবাগোবা টাইপের ছেলে? আমি আবার কবে চালাক ছিলাম? সবসময় তো আমি এমনই, দেখেই তো আসছেন। তুই বোকা ঠিক আছে, কিন্তু তোর মধ্যে গরিব গরিব কোনো ভাব নেই। আরিয়ানের কথা শুনে নিলয় হাসে। হাসবে নাই বা কেন? নিলয় যে এতদিন ধরে ক্যাম্পাসে আসা যাওয়া করছে, কোনোদিন এমন কথা শুনিনি তার মুখ থেকে নিলয়। কিন্তু আজ হঠাৎ আরিয়ানের এমন কথা। এটার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে যেটা নিলয়কে উন্মোচন করতে হবে? নিলয় আগে যেমন করে চলাফেরা করতো তার থেকে এখন ভালো করে চলাফেরা করে। নিলয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে আছে কত, তার হিসেব নেই তার কাছে। তবুও নিলয় সাধারণ মানুষের ভিড়ে সাধারণ জনগণ হয়ে ঘুরে বেড়ায়। ক্যাম্পাসের সবার কাছে নিলয় একটা বোকাশোকা চেহারার গরিব ছেলে। আর সাইবার জগতে সবার ভয়ের কারণ এই নিলয়ই। সবাই তাকে এক নামে চিনে, সেটা হলো মিস্টার 440। এই নামের পিছনে অনেক রহস্য রয়েছে। সাইবার জগতের সবার কাছে নিলয় একটা রহস্যময় ছেলে, মিস্টার 440। এই নামের টাইটেলের কি রহস্য থাকতে পারে এটা কারোর জানা নেই। একমাত্র নিলয় ভালো জানে কেন সে নিজের নাম দিয়ে এমন টাইটেল দিয়েছে। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গিয়েছিস? আরিয়ানের কথা শুনে ভাবনা থেকে ফিরে নিলয়। সে নিজের পরিচয় সবার থেকে গোপন রাখে, তাই বলে এই শহরে মানুষ তাকে তুচ্ছ করে। সাইবার জগতে মানুষ নিলয়কে যতবার মনে করে, বাইরে কেউ নিলয়কে চিনে না পর্যন্ত।
নীলয় একটা জিনিস ভেবে নিজেই হেসে ওঠে। গতকাল রাতে আরিয়ান নীলয়কে মেসেজ দিয়েছে। আরিয়ান যদি জানতো সাইবার জগতের কিং মিস্টার 440 তার এই ক্যাম্পাসের সবচেয়ে বোকাশোকা ছেলেটা, তাহলে সে কেমন রিয়াক্ট করতো, এটা ভেবে নীলয় প্রকৃত সুখ পায়। নীলয়কে কথা বলতে না দেখে আরিয়ান রেগে যায়। বোকা ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না, এটা কেমন যেন শরীরে লাগার মতো। আরিয়ান রেগে বলে, তোর দম কি খুব বেড়ে গেছে? আমার কথার জবাব দিচ্ছিস না যেমন। ভাই আমি আপনার কথায় কি জবাব দিব? আপনি সব কিছুই তো জানেন। কিছু জানি না আমি। তোর থেকে কিছু জ্ঞান নিতে হবে আমাকে, শিখাবি না আমাকে? আমি আপনাকে কি শেখাবো? আপনি তো আমার থেকে কত বেশি কিছু জানেন। তুই কালকে থেকে আর এই মোটা প্রেমের চশমা চোখে দিয়ে আসবি না। তাহলে আমি চলাফেরা করব কিভাবে? কেন চশমা ছাড়া চলাফেরা করবি? আমি চশমা ছাড়া চলাফেরা করতে পারি না, এটা আমার ছোট থেকেই সমস্যা। শোন, তুই এক কাজ করতে পারিস, চোখের মধ্যে চশমা না পরে ছোট ছোট যে লেন্স আছে ওইটা ব্যবহার করবি। লেন্সের দাম তো অনেক বেশি, আমি এত টাকা পাবো কোথা থেকে? রাস্তায় থালা হাতে নিয়ে বসে পড়বি, সেখান থেকে তোর অনেক ইনকাম হবে। আর এমনিতেই তোর চেহারায় ভিক্ষুকদের ছাপ পাওয়া যায়, অনেকজন তোকে দেখলি টাকা দিয়ে দিবে। কথাটা শুনে সবাই জোরে হাসতে থাকে। এমনভাবে হাসছে যে আগে কখনো এমন মজার কথা আর শোনেনি। এই প্রথম আরিয়ানের কাছ থেকে শুনেছে। নীলয় আরিয়ানের দিকে তাকায়। ছেলেটা গতকালই রাতে কত মিনতি করেছে, আর আজকে কি করছে সে হয়তো নীলয়ের আসল পরিচয় জানে না। জানলে এমন মজা করতে পারতো না। নীলয় তার হাতঘড়ির দিকে তাকায়। সময় অনেক হয়েছে, এখন তাকে হলে যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা সম্পূর্ণ করতে হবে। পিছনের দিকে হাঁটা দেয় নীলয়। কোনো কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কণ্ঠটা যে সাকিবের এটা বুঝতে নীলয় কোনো সমস্যা হয়নি। এদের সবার গলার কণ্ঠ নীলয় মুখস্থ, একবার শুনতে পেলেই বলে দেওয়া যাবে কার গলার আওয়াজ কোনটা। যেমন নীলয় এখন না দেখে বুঝে ফেলেছে যে কথাটা সাকিব বলেছে। নীলয় পিছন ফিরে তাকিয়ে বলে, রুমে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা অতি তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। তুই এটা ভাইকে বলে যেতে পারতি, কিন্তু তুই এটা করিসনি কেন? কারণ আপনাদেরকে বলেও লাভ নেই, আমাকে যেতে দিতেন না, একটার পর একটা জিজ্ঞাসা করেই যেতেন। রুমে কি গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছিস? কাজ বলতে তেমন কিছুই না, গ্রাম থেকে আমার এক ছোট ভাই আসবে, তাকে নিয়ে আসা লাগবে। তার সাথে কি আমাদের পরিচয় করে দিবি না? আগামীকাল দুপুরে সে ক্যাম্পাসে আসবে, তখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এখন আমি যাই। নীলয় সেখানে আর দাঁড়ায় না, শহীদ মিনার পেরিয়ে গেটের দিকে যেতে থাকে। রাস্তার পাশে নীলয়ের সামনে দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। আজকে তিনি হলুদ রঙের একটা শাড়ি পরেছেন, সাথে ম্যাচিং করা সব কিছু। নীলয় এটা বুঝে না শারমিন ম্যাডাম কেন শাড়ি পরে। ওনার এখনো বিয়ে হয়নি, তার আগেই শাড়ি পরা শুরু করে দিয়েছেন। শারমিন ম্যাডাম দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার জন্য অপেক্ষা করছে। নীলয় নিজেও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে রিক্সা একটাও নেই। হয়তো নীলয়ের ভাগ্য এটাই লেখা ছিল। ম্যাডাম এসে নীলয়কে এমন একটা কথা বলবে যা শুনে নীলয় পুরোপুরি অবাক। কথাটা হচ্ছে, নিলয়, চলো হেঁটে যাই একসাথে। আকাশে সূর্যটা আজকে প্রচণ্ড তাপ দিচ্ছে। এটা কি শুধু নীলয় নিজেই অনুভব করছি, নাকি আরও কেউ অনুভব করতে পারছি তা জানেনি নীলয়ের। তবে রাস্তায় মানুষজন যেমনভাবে হাঁটা চলা করছে, এতে বোঝা যাচ্ছে তারা সূর্যের তাপটা অনুভব করছে, সেটা কম পরিমাণে। তাহলে নীলয়টি কেন বেশি পরিমাণে তাপ লাগছে? আজকে সকাল থেকে নীলয়ের রাগ লাগছে, সেটা কিসের জন্য তা অজানা। রাগের সময় মাথা ঠিক থাকে না কারণ। এখন ম্যাডামের কথা শুনে আগের থেকে বেশি পরিমাণে রাগ লাগছে নীলয়ের। ম্যাডামকে কিছু বলতেও পারছে না। যদি সে বলতে পারত তাহলে এতক্ষণে ম্যাডাম এখানে না দাঁড়িয়ে থেকে হনহন করে চলে যেত। কি হলো, চলো নিলয়, হঠাৎ এমন করে চুপ মেরে গেলে কেন? বিরক্ত হয়ে যাচ্ছে নীলয়। সে এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। ম্যাডাম যে এভাবে বলছে, এটা না শুনলে ম্যাডামকে অপমান করা হবে, তাই নীলয় বলতে থাকে, ম্যাম আমি আপনার সাথে এটা কিভাবে? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? চলো তো আমার সাথে, তোমার সব ভয় আমি দূর করে দিব। আমি এটা ভেবে ভয় পাচ্ছি।
আপনার সাথে আরিয়ান ভাই আমাকে দেখে ফেললে আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি এখন চলো আমার সাথে, কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। ম্যাম, আমি কোনো ধরনের ঝামেলা চাই না। আরিয়ান ভাই খুব খারাপ একটা ছেলে, তার কথা না শুনলে আমাকে অনেক অপমান করবে। আমি থাকতে তা হতেই দিব না। তুমি চলো তো এবার। কথাটা বলে নিলয়ের হাত ধরে ফেলে শারমিন ম্যাডাম। নিলয় বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। সে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ম্যাডাম রেগে বলে, আমার সাথে জোরাজোরি করবে না, কারণ আমি তোমার থেকে অনেক সিনিয়র। কিন্তু আপনি যদি ম্যাম হয়ে রাস্তায় এভাবে আমার হাত ধরেন তাহলে মানুষজন কি মনে করবে? মানুষ কি মনে করলো এতে আমার কিছু যাই আসে না। আপনার মনে হয় মানসিক সমস্যা, আপনি অতি তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমার মানসিক কোনো সমস্যা নেই, তুমি এখন তাড়াতাড়ি চলো। আমাকে বাচ্চাদের মতো করে হাত ধরে টানতে হবে না, আমি এমনিতে চলে যেতে পারি। এখন আমি হাত ছেড়ে দেই আর তুমি হন হন করে দৌড়ে চলে যাবে, এমনটা চিন্তা করলে কাজ হবে না। ম্যাম, হাতটা ছেড়ে দিন, আমি কোথাও পালিয়ে যাব না, আপনার সাথে হাঁটবো। তোমাকে বিশ্বাস করাই যায় না। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি মিথ্যা কথা বলি না। ঠিক তো, নাকি পরে আবার হাত ছেড়ে দিলে দৌড়ে চলে যাবে? হুম হুম। বিশ্বাস করে দেখতে পারেন। শারমিন ম্যাডাম না পেরেও নিলয়কে বিশ্বাস করে। নিলয় নিজের হাতটা মুক্তি পেয়ে গেছে। সে নিজের হাত দুটো প্যান্টের সামনের পকেটে ঢুকিয়ে রাখে। শারমিন ম্যাডাম এটা দেখে ফেলল। তিনি এটা চেয়েছিলেন না যে নিলয় প্যান্টের পকেটে হাত রেখে হাঁটবে। তাই শারমিন ম্যাডাম বলে, নিলয়, প্যান্টের পকেট থেকে ডান হাতটা বের করো। নিলয় অন্যদিকে তাকিয়েছিল। শারমিন ম্যাডামের কথা শুনে অন্যদিকে তাকাই সে বোঝার চেষ্টা করছে ম্যাডামকে প্যান্টের পকেট থেকে হাত বের করতে বলছে। আবার দুটো হাত না, শুধু একটা হাত, তাও আবার ডান হাত। কিসের জন্য হাত বের করতে বলছে এটাই মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের। নিলয়কে অন্য মনস্ক দেখে শারমিন ম্যাডাম বলে ওঠে, সারাক্ষণ কি এত চিন্তা করো তুমি? ক্লাসের মধ্যে আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি অন্যমনস্ক হয়ে বসে থাকো, কারণটা কি শুনি? আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু তার করা হয়ে ওঠেনি। আজকে জিজ্ঞেস করেছি, এবার উত্তর দাও। নিলয় মুচকি হাসে। আজকে এই প্রথম কেউ নিলয়কে এই প্রশ্নটা করেছে। প্রথম ব্যক্তিটাই হচ্ছে শারমিন ম্যাডাম। এখন তো উত্তর দিতেই হবে। নিলয় এবার বলে, আমি কেন অন্য মনস্কে থাকে আমি এটা নিজেও জানি না, তবে কিছু একটা চিন্তা করি আমি, কিন্তু কি চিন্তা করি সেটা জানি না। এটা কেমন কথা নিলয়? তুমি কি মানসিকভাবে অসুস্থ? আমার তো তাই মনে হচ্ছে। আমি এটা বলতে পারি যে আমার মানসিক কোনো সমস্যা নেই। তাহলে তোমার এমন কথার মানে কি? মানেটা না হয় আপনি চিন্তা করেন, তাহলে আমি একটু রহস্যময় হয়ে থাকতে পারবো। ম্যাডাম নিলয়ের মুখ থেকে আজকে অনেক অবাক করা কথা শুনতে পাচ্ছে। নিলয়কে দেখতে অনেক বোকাশোকা মনে হয়, কিন্তু সে যে এমন রহস্যময় কথা বলতে পারে এটা জানা ছিল না শারমিন ম্যাডামের। নিলয়ের বলা কথাগুলো ভাবতে গেলে মাথা গুলিয়ে যায়। নিলয় চিন্তা করছে আজকে রাতের কথা। শহরের বড় তিন ব্যাংক থেকে আজ পর্যন্ত কেউ টাকা চুরি করতে পারেনি। ব্যাংকগুলোর মধ্যে এত পরিমাণ শক্ত গার্ডের ব্যবস্থা করা, যার কারণে বড় বড় সাইবার হ্যাকাররা আজ পর্যন্ত টাকা চুরি করতে পারেনি। নিলয় এটা ভেবেই নিজের লক্ষ্য স্থির করে আজকে রাতে কোনো একটা বড় ধরনের হামলা করবে তিনটা ব্যাংকের মধ্যে একটাতে। নিলয় এতক্ষণে নিজের রুমের ভিতর বসে ল্যাপটপটা হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু এই শারমিন ম্যাডামের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হচ্ছে। নীলের পক্ষে আর এমন করে হাঁটা সম্ভব না, তাই বলে ওঠে, ম্যাডাম, আমাকে তাড়াতাড়ি করে হলেও যেতে হবে, তাই দ্রুত পা চালান। হলে তো যাবেই, এত তাড়া কেন তোমার? অনেক প্রয়োজন, তাই এত তাড়া আমার। আজকে তোমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, এখন তুমি আমাকে সময় দিবে। আচ্ছা ম্যাম, আপনি কি আমার গার্লফ্রেন্ড হন যে আপনাকে সব দিয়ে দেব আমি? গার্লফ্রেন্ড ভাবতে সমস্যা কোথায়? অনেক সমস্যা, তার মধ্যে একটি সমস্যা হলো আপনি আমার শিক্ষিকা, দ্বিতীয়ত আপনি আমার সিনিয়র। তুমি বললে আমি চাকরিটা ছেড়ে দিব, তখন তো আর আমি তোমার শিক্ষিকা থাকবো না কি? আরেকটা হলো সিনিয়র নিয়ে, এটার মধ্যেও সমস্যা নেই, কারণ এখন আধুনিক যুগ। মেয়ে বয়সে বড়, ছেলে ছোট, এটা কোনো বড় বিষয় না।
ম্যাডাম, আপনি ব্যাপারটা যতটা সহজ মনে করছেন, আসলে ব্যাপারটা ততটা কিন্তু সহজ না। তুমি রাজি থাকলে আমি সব কিছু সহজেই ব্যবস্থা করে ফেলতে পারবো। নিলয় আর নিতে পারছে না এই ম্যাডাম নামক প্যারাটাকে। নিলয়কে 5 মিনিটের মধ্যে হলে যেয়ে রুমে পৌঁছাতে হবে, নয়তো একটা বড় সমস্যা হয়ে যাবে। নিলয়ের একটা নিজস্ব কালো জগতের ওয়েবসাইট আছে, যেটা হ্যাক করার জন্য অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি। আজকে মনে হয় কেউ আবারও হ্যাক করার জন্য নিলয়ের ওয়েবসাইটে ঢুকেছে। আজকের হ্যাকারটা কোনো সাধারণ হ্যাকার না, সাইবার জগতের সবচেয়ে খারাপ হ্যাকার, ব্ল্যাক ডেভিল। নিলয় যেমন সাইবার জগতের কিং, ঠিক তেমনই তার পরের স্থানে রয়েছে এই ব্ল্যাক ডেভিল। সবাই চায় মিস্টার 440-এর ডেটা, আর মিস্টার 440 চাই সাইবার জগতের ক্ষমতা। নিলয়ের বাম হাতে রয়েছে একটা ঘড়ি। সবাই শুধু দেখবে ঘড়িটা অতি সাধারণ, কিন্তু এটা যে সেই ঘড়ি না। এই ঘড়ির মধ্যেই রয়েছে সকল রহস্য আর নিলয়ের ওয়েবসাইটের সমস্ত ডেটা। যদি কেউ এই ওয়েবসাইটে ঢুকে, সেটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে, সাথে সাথে নিলয়ের ঘড়ি নিঃশব্দে কেঁপে উঠবে, আর নিলয় এই সংকেতের মাধ্যমে জানতে পারবে কেউ ওয়েবসাইট হ্যাক করার জন্য ঢুকেছে। নিলয়ের হাতে বেশি সময় নেই, মাত্র 5 মিনিট। এই রাস্তা থেকে হলে পৌঁছাতে সময় লাগবে 4 মিনিট। হল থেকে রুমে যেয়ে 1 মিনিট সময়ের মধ্যে যা করার তা করতে হবে। নিলয়ের হাতের ঘড়িতে সেকেন্ড হিসেব করে সময় উঠে যাচ্ছে। এখন একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি দামি নিলয়ের কাছে। নিলয় ছোট পা ফেলে দৌড়াতে শুরু করে। এটা দেখে শারমিন ম্যাডাম পিছন থেকে নিলয়কে বলে, দাঁড়াও বলছি নিলয়, আমার কথা শোনো। তোমাকে আর কিছু বলবো না। স্টপ নিলয়। নিলয় শারমিন ম্যাডামের কথা শুনেও দাঁড়ায় না, নিজের মতো করে দৌড়াতে থাকে। শারমিন ম্যাডাম পিছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। নিলয় এক দৌড়ে হলে এসে পৌঁছালো। অনেকটুকু জায়গা সে দৌড়ে এসেছে, তাই হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকায়। আর মাত্র 50 সেকেন্ড সময় বেঁচে আছে। যদি সে এই 50 সেকেন্ডের মধ্যে রুমে যে ল্যাপটপটা নিয়ে বসে, তাহলে বেঁচে যাবে তার ওয়েবসাইট। নিলয় আবারও দৌড় দেয়, লম্বা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আর 5টা রুম পেরোতে নিলয়ের রুম। হাতে ঘড়ির সেকেন্ড কমতেছে। 20 সেকেন্ড সময়টা খুবই অল্প, কিন্তু এর পরিমাণ অনেক বেশি। নিলয়ের বুকে অনেকটা চাপ পড়েছে। সে আগে কখনো এমনভাবে দৌড়ায়নি। শেষ দৌড়ের জন্য প্রস্তুত সে। এক দৌড়ে 5টা রুম পেরিয়ে নিজের রুমের লকটা খুলে ভেতরে প্রবেশ করে। নিলয় ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সেটা অন করে নিজের ওয়েবসাইটে প্রবেশ করে। হাতে সময় 8 সেকেন্ডের, যা করার এই 8 সেকেন্ডের মধ্যেই করতে হবে। নিলয় মুচকি হাসে। সে ব্ল্যাক ডেভিল যতটা চালাক ভেবেছিল ততটা চালাক সে না, অনেক বোকা রয়ে গেছে এখনও ব্ল্যাক ডেভিল। নিলয়ের ওয়েবসাইট হ্যাক না করে নিলয়ের মিস্টার 440 নামের রহস্যের উদ্ঘাটন করার ডেটা হ্যাক করছিল। কি পরিমাণ বোকা হলে সে এটা করতে পারে? কেউ যদি নিলয়ের নামের রহস্য জানতে চায়, তাহলে প্রথম কাজ আর নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা। এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। নিলয় নিজের ওয়েবসাইটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। ব্ল্যাক ডেভিল নিলয়ের প্রায় 97% ডেটা তার নিজের কম্পিউটারে ট্রান্সফার করে নিয়েছিল। আর মাত্র 3% হয়ে গেলে নিলয়ের আসল পরিচয় সবার সামনে প্রকাশ পেয়ে যেত। নিলয় নিজের ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। এখন চাইলেই নিলয় ব্ল্যাক ডেভিলকে সেই 3% করতে না দিয়ে নিজের ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। এখন চাইলেও কেউ নিলয়কে বিরক্ত করতে পারবে না। নিলয় বিছানার উপর থেকে নিজের মোবাইলটা হাতে নেয়। ফোন অপশনে যে একটা নাম্বার টাইপ করতে থাকে। স্ক্রিনের উপর রাকেশ নামটা ভেসে ওঠে। নিলয়ের একটা ছোট টিম আছে, যার মধ্যে রাকেশ, সানি আর নীলা, 3 জনে মিলে টিমটা গঠন হয়েছে। টিমের লিডার হচ্ছে নিলয়, কিন্তু সবাই তাকে মিস্টার 440 নামে চিনে। নিলয় কল লাগায় রাকেশকে। 2 বার রিং হতেই রাকেশ ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে রাকেশ বলতে থাকে, আমাকে ফোন এই অসময়ে? আমি যাকে ফোন দেই সেটা সময় আর অসময় দেখে দেই না। তা কিসের জন্য আমাকে ফোন? রাকেশ, তুই জানিস আমি গুরুত্বপূর্ণ কথা ছাড়া কাউকে ফোন দেই না। অবশ্যই সেটার একটা কারণ থাকে। জি, এটা আমি জানি। আজকে রাতের কথা মনে আছে?
আমার মনে আছে, বাকিদের মনে আছে কি না এটা আমার জানা নেই। আমি আমার মিশনে আজ পর্যন্ত কখনো বিফল হইনি, সফল হওয়া ছাড়া। আমার জীবনের সবচেয়ে বড় 3টা মিশন হবে। এই মিশনে 3টা, তার মধ্যে আজকের রাতটা। ভাই, আমি আসলে বুঝতে পারি না আপনি রাতে মিশনে কেন যান, যেখানে আপনি ঘরে বসে সবকিছু করতে পারেন। রাকেশ শুনতে পায় নিলয়ের অবাক করা হাসির শব্দ। মূলত নিলয় সবসময় এমন করে হাসে না, মাঝে মধ্যে সবাই শুনতে পায় নিলয়ের জোরে জোরে হাসির শব্দ। আজকে অনেকদিন পর রাকেশ নিলয়ের হাসির শব্দ শুনতে পেয়েছে। রাকেশ, আমি চাইলে ঘরে বসে 3টা মিশনই কমপ্লিট করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে ভাই সেটা করছেন না কেন? তোর কাছে এটা রহস্যই থাক। তুই না হয় ভেবে চিন্তে নিজের প্রশ্ন জবাব নিজে তৈরি করবি। ভাই, আপনি এর আগেও আমাকে একটা রহস্যময় কথার জালে আটকে দিয়েছিলেন, আমি সেটার রহস্য উন্মোচন করতে পারিনি। আজকেও আবার রহস্যের মায়াজালে ফেলে দিলেন আমাকে। তুই মনে হয় না আমার কথায় রহস্য বের করার চেষ্টা করছিস। সত্যি বলতে আমি অনেক চেষ্টা করি, কিন্তু ফল সবসময় শূন্য হয়। তোর চিন্তা মানেই খুবই দুর্বল, তাই হয়তো আমার কথার রহস্য বের করতে পারিস না। হয়তোবা এমনই হতে পারে। ভাই, আরেকটা কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেল, আমার হাতে সময় খুবই কম। সবাই আপনাকে দেখতে চায়। কে কে চায়? আমি, নীলা আর সানি। নিলয় কিছু বলে না, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। নিলয়কে আজ পর্যন্ত সাইবার জগতের কেউ যেমন দেখেনি, ঠিক তেমনই তার টিমের কেউ দেখেনি তাকে। সে নিজেকে সবসময় সবার কাছ থেকে গোপন করে রেখেছে। নিলয় এটা ভেবে মজা পায় যে সে রাকেশ, নীলা, সানি সবাইকে দেখেছে। নিলয়ের ভার্সিটিতেই পড়ে, কিন্তু কেউ নিলয়কে চিনে না। সবার কাছে সে একজন রহস্যময়ী। এবার নিলয় বলতে শুরু করে। তুই, সানি, নীলা সবাই আমার চেহারা দেখেছিস, কিন্তু কেউ আমাকে চিনতে পারিসনি। আমি যে মিস্টার 440। নিলয়ের কথা শুনে রাকেশ অনেকটা বোকা হয়ে যায়, কেননা রাকেশ সহ সবাই নাকি মিস্টার 440 দেখেছে, কিন্তু কোথায় দেখেছে, কিভাবে দেখেছে সেটাই বুঝতে পারছে না। রাকেশ নিজের ভিতরের কথা আর চাপিয়ে রাখতে না পেরে বলে ওঠে। ভাই, আমি আপনাকে দেখেছি, এটা হতে পারে না। সানি আর নীলা হয়তো দেখেছে আপনাকে। রাকেশ, আমি সানি আর নীলার চোখে খুবই কম দেখা দিয়েছি, কিন্তু তোর চোখের সামনে অনেকবার এসেছি। কিন্তু ভাই, কোথায়, কখন দেখা দিয়েছেন এটা বলেন। রাকেশ, আমি তোদের একদিন বলেছিলাম আমার সাথে কাজ করলে আমার চেহারা কখনো দেখতে পারবি না। রাকেশ চুপ হয়ে যায়, কারণ এখন নিলয়কে কিছু জবাব দেওয়ার মতো বাণী তার কাছে নেই। রাকেশদের সাথে যখন থেকে পরিচয় নিলয়ের, সেই দিনই নিলয় সবাইকে সাবধান করে বলে দিয়েছিল তার চেহারা কেউ দেখতে পারবে না। কোনোদিন যদি নিলয়ের ব্যাপারে কেউ কথা বলে, তাহলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। রাকেশের সে আগের কথা মনে পড়ে যায়। এবার সে নিলয়কে বলে। ভাই, পরিশেষে একটা কথা আমাকে বলেন যে আপনি আমার সামনে কোথায় এসেছেন। তোর খুব জানার ইচ্ছা, তাই তো? ভাই, খুব জানার শখ। তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি নিয়ে পড়াশোনা করছিস, তাই না? আমি শুধু না, সানি আর নীলাও। আমি ওই দুজনের কথা বলছি না, তোর কথা জিজ্ঞাসা করছি, এবার উত্তর দে। ভাই, আমি ওই ভার্সিটিতে পড়াশোনা করি। এখন এটা জিজ্ঞেস করা মানে কি? জিজ্ঞাসা করার একটাই মানে, সেটা হলো তুই আমাকে প্রতিদিনই ক্যাম্পাসে দেখিস, আর আমিও তোকে দেখি। ভাই, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে দেখি আর আপনিও আমাকে দেখেন, কিভাবে সম্ভব? এটাই তো মিস্টার 440 রহস্য। নিলয় আর কিছু না বলে কলটা কেটে দেয়। সে মোবাইল থেকে সিমটা বের করে আরেকটা সিম লাগায়। এতক্ষণ যে কথাগুলো বলেছে তা হয়তো কেউ শুনে ফেলতে পারে। এই ব্যাপারে নিলয় খুব সতর্ক থাকতে পছন্দ করে। দুজনের গুরুত্বপূর্ণ কথোপকথন যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি শুনে ফেলে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। নিলয় ল্যাপটপটা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। যে উপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এই রুমে অনেক গরম, সিলিং ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক করে না নিলয়। রুমের অবস্থাটা খুবই শোচনীয়। চাইলে নিলয় গুলশান বনানীতে বাড়ি বানাতে পারে, কিন্তু সে এটা করে না, কারণ সে যদি এটা করে তাহলে সকলের চোখে ধরা পড়ে যাবে। নিলয়ের মতো এমন একটা ছেলে কিভাবে এত ভালো একটা জায়গায় এমন বাড়ি তৈরি করেছে, এটা নিয়ে মিডিয়া
তোলপাড় শুরু করে দিবে। শহরের লোকজন তো আবার সাথে আছেই। এখন এটা আধুনিক যুগ, কারোর একটা খুঁত ধরতে পারলেই হলো, সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মিডিয়ার লোকেদের কাজ। নিলয় চিন্তা করতে থাকে আজকের রাতের মিশনের সম্পর্কে। সব কিছু তার প্ল্যান মতো হলেই হলো। কোনো গার্ড থাকলেও কিছু করতে পারবে না, কারণ নিলয় গতকাল পুরো ব্যাংকটা ঘোরাঘুরি করেছে। সব কিছু তার মস্তিষ্কে সাজিয়ে রেখেছে কিভাবে কি করতে হবে। আজকে রাতে অনেক বড় ধরনের কাজ করতে হবে, সাথে তো মাইন্ড গেম আছেই। এর জন্য প্রয়োজন পরিমাণ মতো বিশ্রাম। তাই নিলয় বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম কি আর আসে? এত চিন্তা মাথায় ভিলে কিভাবে ঘুম আসবে? নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর পানি ভর্তি এক বোতল পানি রাখা আছে। সে যে পানি পান করে। এখন শরীরে মোটামুটি একটা ভালো লাগা কাজ করছে। ঘুমকে না চাইতো চোখে আসতেই হবে। নিলয় আবার যে বিছানায় শুয়ে পড়ে, চোখে ঘুম আসার প্রস্তুতি। বিকাল 4টা। আরিয়া শ্রাবণীদের বাসা থেকে বের হয়েছে। এখানকার জায়গাগুলো আরিয়ার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এখানকার মানুষজনগুলো বেশি একটা ভালো না। অন্যের ভালো কেউ চায় না। বাস্তবটা এমনই হয়ে দাঁড়িয়েছে। আরিয়া আজকে সকালের ঘটনাটা চিন্তা করে। কি অল্প বয়সী একটা মেয়ে কত বড় ধরনের কাজে পা দিয়েছে। শ্রাবণীদের থেকে বৃষ্টিদের বাসা অতটা দূরে না, হেঁটে গেলে 8-9 মিনিটের রাস্তা। আরিয়ার কেন যেন মনে হচ্ছে জিয়াদ আবারও বৃষ্টিকে উঠিয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করছে, কারণ দূর থেকে একটা মেয়ের জোরে চিৎকার দেওয়ার আওয়াজ শোনা গিয়েছে। আরিয়ার চিন্তা হচ্ছে খুব। সকালের ঘটনাটার জন্য না জানি বৃষ্টির উপর তারা কেমন অত্যাচার করছে। আরিয়ার চিন্তা বেড়েই চলেছে। চিন্তাটা একটু কমানোর প্রয়োজন, তাই সে নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। প্যাকেটে আর মাত্র একটা সিগারেটই বিদ্যমান আছে। আরিয়া সেটাই ঠোঁটে লাগায় আর আগুন লাগিয়ে লম্বা করে টানতে থাকে। কিছু মানুষ আছে, যখন তাদের চিন্তা বেড়ে যায় তখন তারা সিগারেট টানে। সেই সকল ব্যক্তির একটাই বাণী, সিগারেট খাও, চিন্তা কমাও। চিন্তার সময় যে তাড়াতাড়ি করে সিগারেট শেষ হয়ে যায় এটা জানে আরিয়া, কিন্তু আজকে অন্য দিনের চেয়ে আগে শেষ হয়ে গেছে। আরিয়া বৃষ্টির বাসার সামনে চলে এসেছে। আশেপাশে আরও বাড়িঘর আছে, কিন্তু বৃষ্টিদের চেয়ে ঠান্ডা আর নীরব পরিবেশের বাসা কারো নেই। আরিয়া ভিতরে প্রবেশ করে। বাইরের বারান্দায় কেউ একটা শুয়ে আছে, আর তার মাথায় পানি ঢালছে ছোট্ট একটা বাচ্চা। বয়সটা তার 8-9 বছর হবে। মহিলাটা যে অসুস্থ এটা দূর থেকে দেখলেই বোঝা যায়। আরিয়া ছেলেটার পিছনে দাঁড়িয়ে বলে, এই ছেলে, একটু এদিকে এসো। যে ছেলেটা মহিলার মাথায় পানি ঢালছিল সে আরিয়ার ডাক শুনে পিছনে ফিরে তাকায়। সে এসে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলে করেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, সিফাত। আরিয়া মুচকি হাসে সিফাত নামে ছেলেটার কথা শুনে। এখনকার যুগে ছেলেমেয়েরা এমনই হয়, নাম না ধরে ডাকলে রেগে যায়। তারা এটা বুঝে না, অচেনা কোনো ব্যক্তি তার নাম জানবে কিভাবে। আরিয়া সিফাতের কথায় কিছু মনে করে না। সে শান্ত গলায় সিফাতকে বলে, আমি তো জানতাম না তোমার নাম শিপাত, তাই এই নামে ডাকিনি। সমস্যা নাই, তা কারে খুঁজতেছেন? তুমি কে এটা আমাকে বলো। আমার বাড়িতে আইসা আমার এখন আমি কে? তার মানে তুমি বৃষ্টির ছোট ভাই? হ, আমি বৃষ্টি আপার ছোট ভাই। তা আপনি কেডা? বৃষ্টি আপার কাছে আইছেন? তার আগে বলো, তুমি ওইটা কার মাথায় পানি ঢালছো? ওইটা আমার মা। ওনার মাথায় পানি ঢালছো কেন? মার অনেক জ্বর, তাই পানি দিতেছি। তুমি দিচ্ছ কেন? তোমার বোন বৃষ্টি কোথায় গেছে? আফার আইয়া কয়েকটা ছেলে তুলে নিয়ে গেছি। আরিয়া যা ভাবছিল তাই হয়েছে। বৃষ্টিকে জিহাদটা তুলে নিয়ে গেছে। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করে, কয়টা ছেলে এসে নিয়ে গেছে? 2টা গুন্ডা আইছে আর 3টা ছেলে আইয়া আফার জোর করে নিয়ে গেছে। ছেলেগুলোকে তুমি চেনো? হ, চিনি। হ্যাঁ, খবর কাটা না চিনে? তুমি চেনো তাহলে তাদের? তা বলো তো ছেলেগুলোকে। আমি খালি একটা নাম জানি, জিহাদ। আর হ্যাঁ গো চিনি, তবে নাম জানি না। তোমার বোনকে নিয়ে যাওয়ার সময় তুমি তাদের বাধা দাওনি? বাধা দিয়েছিলাম, কিন্তু তোরা আমার লাথি মেরা হালাইয়া দিছি, সাথে অনেক খারাপ গালিও দিছে। আরিয়া রেগে যায় কথাটা শুনে। সাথে সাথেই হাতের মুষ্টি বদ্ধ করে ফেলে। জিয়াদকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিবে ততক্ষণ পর্যন্ত আরিয়া শান্তি হবে না।
জিহাদকে সে এখন কোথায় খুঁজবে? কোথায় নিয়ে গেছে বৃষ্টিকে? না জানি কি করছে বৃষ্টির সাথে। সিফাতকে জিজ্ঞেস করলে মন তো হয় না। যেই ভাবা সেই কাজ। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করে। আচ্ছা সিফাত, তোমার বোনকে জিহাদরা কোথায় নিয়ে যেতে পারে এটা কি তুমি জানো? আমি তো কইতে পারব না, তো জিহাদ ভাইয়ের আড্ডা দেওয়ার জায়গা আমি চিনি। কোথায় সেটা আমাকে বলো। জিহাদ ভাইয়ের কাছের ফ্যাক্টরিতে মনে হয় আভারে নিয়ে গেছি। এটার মধ্যে সারাদিন আড্ডা দেয় তারা। সিফাতের কথা শুনে আরিয়া নিজের হাতে ঘড়ি দিকে তাকায়। এখন রওনা দিলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে জিহাদের ফ্যাক্টরিতে যেতে। আরিয়ার সময় নষ্ট না করে রওনা দেয় বৃষ্টিকে উদ্ধার করার জন্য। বৃষ্টি জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। আসবেই বা কেমন করে? কারণ বৃষ্টি একটা অন্ধকার রুমে আটকে আছে। ভিতর থেকে শব্দ, বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। অন্ধকার একটা রুম, ফ্লোরের উপর বসে আছে বৃষ্টি। কোনো মানুষের আনাগোনা নেই। বিকেলবেলা জিহাদরা বৃষ্টিকে তুলে এনে এই রুমটায় ফেলে দিয়ে চলে গেছে। তখন থেকেই অন্ধকার রুমে বসে আছে বৃষ্টি, আর জোরে জোরে চিৎকার করে কান্না করছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ শুনে বৃষ্টির মুখ স্যাদ করে ওঠে। হয়তো জিহাদ আর তার দলবল এসেছে। এখনই ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি নরম দেহের উপর। বৃষ্টি যেয়ে রুমের এক কোণে চুপ করে বসে পড়ে। ভীষণ ভয় আর অস্থিরতা গ্রাস করেছে তাকে। আচমকাই অন্ধকার রুমটাই আলো জ্বলে ওঠে। অন্ধকারে অনেকক্ষণ থাকার পর হঠাৎ চোখে আলো পড়লে সে সহ্য করতে পারে না। তাই বৃষ্টি হাত দিয়ে চোখে যাতে আলো আসতে না পারে সেই প্রচেষ্টা করেছে। রুমে প্রবেশ করেছে জিহাদ, মারুফ, আরিফ, ইউসুফ। আরিফ যে রুমের দরজাটা আটকে দেয়। জিহাদ হেঁটে আসে বৃষ্টির দিকে। সে বৃষ্টির চোখে মুখের উপর থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা কান্না করেছে। এটা দেখে জিহাদ হাসতে হাসতে বলে, তুই তো একটা পতিতা, তাহলে এমন করে কান্না করছিস কেন? জিহাদের মুখে এমন কথা শুনে বৃষ্টির কান্না বন্ধ হয়ে যায়। সত্যি কথা বলেছে জিহাদ। বৃষ্টি একটা পতিতা। পতিতাদের তো কান্না করতে নেই, কারণ তাদের কান্না থামানোর জন্য কেউ পাশে থাকে না। তারা সব দুঃখ প্রকাশ করতে পারে না, নিজের মনের ভিতর চেপে রাখে। আর বাইরে পুরুষের খুশি করার জন্য মিথ্যার হাসি হাসতে হয়। হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট কেউ কখনো অনুভব করতে পারে না। জীবনটা খুব অল্প সময়ের হলো, এর মধ্যে অনেক কিছু ঘটে যায়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় হয়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। থাকলেও ততটা প্রশ্রয় দেয় না। তাদের কিছু অব্যক্ত কথা মনে গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বৃষ্টির পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, বলতে গেলে একেবারেই ভালো না। বাবা মারা গেছে অনেক বছর আগে। মায়ের শরীরটা ভালো না। অন্যের বাসায় কাজ করতে করতে জীবনের সব কিছু হারিয়েছে। পরিবার চালানোর জন্যই বৃষ্টি এই পথে নেমেছে, কিন্তু এই পথে এসেও তার শান্তি নেই। জিহাদের বলা কথা প্রতিদিন শুনতে হয় বৃষ্টিকে। সমাজের চোখে সে একটা পতিতা, নষ্টা নারী হিসেবে ভূষিত হয়েছে। কিন্তু সমাজের মানুষ এই কথা চিন্তা করে না কেন বৃষ্টি এই পথে নেমেছে। এবার বৃষ্টি জিহাদের কথার জবাবে বলে, সত্যি কি আমি পতিতা, নাকি আপনাদের মতো লোকের জন্য এই নামে ভূষিত হয়েছি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিহাদ। সে বোঝার চেষ্টা করছে বৃষ্টি কি বলছে। বৃষ্টি যে একটা পেশাধারী পতিতা, এটা তার এলাকার ছোট থেকে বড় সবাই জানে। তার এই নামের পিছনে আবার কি কারণ থাকতে পারে বুঝতে পারছে না জিহাদ। তাই সে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? আমাদের মতো লোকের কারণে তোর এই নাম হয়েছে? এটা কি সত্যি, নাকি তোর নিজের কারণে এই নামে পরিচিত হয়েছিস তুই? আমি তো চাইনি এই জঘন্য কাজ করে পরিবার চালাতে, কিন্তু আপনাদের মতো লোকের কারণে আমাকে এই কাজ করে পরিবার চালাতে হয়। বুঝে শুনে কথা বল, নয়তো এমন দেওয়া দিব যে 1 মাস পর্যন্ত বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। আপনি তো শুধু এটাই পারেন, আর কিছু তো পারেন না। রেগে যায় জিহাদ। তার সম্পর্কে এমন একটা কথা শুনে কে আবার রাগ করবে না? সবারই একটা মান সম্মান আছে, সেটা কম হোক বেশি। জিহাদ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বৃষ্টির চুলের মুঠিতে ধরে দাঁড় করায়। বৃষ্টি ব্যথা পেয়ে যায়। জিহাদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে।
সে যে জিহাদের সাথে পেরে উঠবে না এটা বুঝে গেছে বৃষ্টি, কারণ জিহাদের বডি ফিটনেস খুব জটিল। বৃষ্টি ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেয়। রুমটা বেশি একটা বড় না, আবার খুব একটা ছোট না। এই রুমে আগে ভাঙ্গা কাচের বোতল রাখা হতো, এখন রুমটা ফাঁকাই থাকে। দেওয়ালে 60 ওয়াটের বাল্ব জ্বলছে, কোনো ফ্যানের ব্যবস্থা নেই এই রুমে, তাই গরমটা একটু বেশি লাগে। আবার দরজা লাগানো, ভেতরে আওয়াজ বাইরে শোনা যায় না। জিয়াদ মারুফকে হাত দিয়ে ইশারা করে বলে চেয়ারটা এদিকে দেওয়ার জন্য। মারুফ একটা চেয়ার এগিয়ে দেয় জিহাদের দিকে। জিয়াদ সেটাতে বসে বলতে শুরু করে। কি বলছিলি যেন, আবার বলতো। আমার চুল থেকে হাতটা নাড়ান, আমি ব্যথা পাচ্ছি। শালি, ব্যথা পাচ্ছিস? এই সামান্য চুল ধরেছি বলে? কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে যা করব তখন ব্যথা পাবি না? কি করবেন আমার সাথে? কেন, তুই জানিস না আগে যা করতাম তাই করব? চিন্তা নেই, আজ তোর মনটা ভরিয়ে দিব। আমাকে যেতে দিন, আমি আজকে পারবো না। এটা আমার আস্তানা, এখানে আসা যায়, কিন্তু আমার অনুমতি ছাড়া বের হওয়া যায় না। দয়া করে আমাকে ছেড়ে দেন, আমার মা বাসায় অসুস্থ হয়ে পড়ে আছে, ওষুধ কিনে আনতে হবে। ওষুধ কিনতে হবে? টাকা পাবি কোথা থেকেই? আজকে সারা রাত আমাদের সাথে কাটিয়ে যা, তোর মায়ের ওষুধ কেনার টাকা এমনিতেই হয়ে যাবে। কথাটা বলে জিহাদ বৃষ্টির শরীর থেকে ওড়নাটা নিয়ে নেয়। বাকি ছেলেগুলো হাসতে থাকে। বৃষ্টি নিচে 2 হাত দিয়ে তার বুক ঢেকে নেয়। এটা দেখে মারুফ বলে ওঠে, কি রে শালি, বুক ডাকলি কেন? তোর শরীরে তো এমনিতেই পরপুরুষের গন্ধ মিশে আছে। মারুফ, তো সত্যি বলছি, তোর শরীরে পরপুরুষের গন্ধ। প্রতিদিন তোর সাথে কত লোকের নতুন করে পরিচয় হয়, তাও তুই লজ্জা পাচ্ছিস? আর আমরা তো তোর পুরনো কাস্টমার। ভাই, শালি সব লজ্জা আজ ভেঙে দিব, যাতে কখনো আর আমাদের সামনে লজ্জা না পাই। দাঁড়া মারুফ, আগে একটু মজমস্তি হবে, তারপর সব কিছু। তুই যে মদের বোতলগুলো নিয়ে আয়, আর আরিফ তুই যে বক্সটা ছেড়ে দে। জিহাদের কথা শুনে আরিফ যে বক্সে হিন্দি একটা ডিজে গান বাজায়। মারুফ দরজা খুলে বাইরে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালায়। সে এটা টানতে টানতে মদ খেয়ে রুমে থাকা সেই রুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ মারুফ কি একটা যেন ছায়া দেখতে পায়। মনের ভুল ভেবে সে সিগারেটের টান দিয়ে আবারও হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর মারুফ দ্বিতীয়বার আবার ছায়াটাকে দেখতে পায়। ছায়াটা যে কোনো মানুষের এটা বুঝতে তার সমস্যা হয়নি। মারুফ ভাবতে থাকে ছায়াটা কি কোনো মানুষের হবে নাকি কোনো খারাপ আত্মার। দ্বিধায় পড়ে যায় সে। ছোট থেকে শুনে এসেছে আত্মা বলতে কিছুই নেই, থাকলেও তাদের ছায়া থাকে না। তাহলে এটা মানুষের শরীরের ছায়া এখানে কি আসতে পারে? কারোর থাকার তো এখানে কোনো কথা ছিল না। তাহলে ছায়াটা ধরে মারুফ এগিয়ে যায়। আগন্তুকটা মেশিন ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। সিগারেটটা আঙ্গুলের ফাঁকে নিয়ে একটু জোরেই বলে ওঠে, এই কে ওখানে? দাঁড়া দাঁড়া বলছি। আগন্তুকটা দাঁড়ায় না, হনহনিয়ে মেশিন ঘরের দিকে যেতে থাকে। মারুফ এটা দেখে রেগে যায়। এই সেক্টরে তেমন কারোর আসা যাওয়া নেই, বাইরে গার্ড দাঁড়ানো আছে, তাহলে কে ভিতরে প্রবেশ করতে পারে? মনের ভিতর এক বুক সাহস নিয়ে মারুফ মেশিন ঘরের দিকে এগিয়ে যায়। সামনে দিয়ে চলে যাওয়া আগন্তুকটা একসময় যে দাঁড়িয়ে যায়। মারুফ সিগারেটের বাকি অংশ মাটিতে ফেলে একটু সামনে এগিয়ে আগন্তুকের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, কে রে তুই? এখানে আসলি কিভাবে? আগন্তুক কিছু বলে না। তার হাত দিয়ে মারুফের হাতটা ধরে সামনে এনে একটা মোচড় দেয়। মারুফ ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ মারুফের চিৎকার শুনতে পারবে না। এখানে তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই। যারা আছে তারা অন্য রুমে। মেশিন ঘরের ভিতরের আওয়াজ বাইরে পর্যন্ত যায় না। মারুফ বড় বড় চোখ করে আগন্তুকের দিকে তাকায়। ভয় পেয়ে গেছে মারুফ। আগন্তুক এক হাতে পিস্তল দেখে মারুফ নিচে পড়ে আছে। কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। ভয়ঙ্কর মৃত্যু সামনে যে পড়ে আছে এটা কেউ বুঝতেও সমস্যা হয়নি মারুফের। মারুফ কান্না করে ভাব নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ভাই, আপনি কে? আমার পরিচয় না জানাই ভালো, কেননা আমি খুব ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। আমাকে এভাবে মারলেন কেন? ব্যবহার খারাপ করার কারণে।
আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করছি? সেটা তো তুই ভালো করেই জানিস। ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা যার কারণে এমন করছেন? মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য শক্তিশালী ব্যক্তির পেছনে ছুটে এবং তাকে সন্তুষ্ট করতে চায়। এই সুযোগে প্রভাবশালীরা আরো বেশি সুবিধা ভোগ করে। আমার এটা পছন্দ না। তুই এটা করিস, তাই তোকে আর শাস্তি পেতে হবে। কথাটা বলে আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা রিলোড দিয়ে আঙ্গুলটা ট্রিগারের উপর রাখে। মারুফ নিচে পড়ে থাকা অবস্থায় হাত দিয়ে আগন্তুককে বাধা দেওয়ার চেষ্টা করছে। আগন্তুক দেখে যাচ্ছে মানুষ মৃত্যুকে কতটা ভয় পায়। আজকে যদি মৃত্যুর সামনে থেকে মারুফ বেঁচে যায়, তাহলে সে আর কখনো নির্ভয়ে চলতে পারবে না। সবসময় নিজের মনের ভিতর একটা ভয় কাজ করবে। কিন্তু আগন্তুক তো আজকে মারুফকে ছেড়ে দিবে না। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না, কেননা আমি কখনো তোর বাধার তোয়াক্কা করব না। ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আজকে রাত্রে শহর ছেড়ে চলে যাব। ছেড়ে দেব? হা হা হা, এটা তুই ভাবলি কি করে? আমি যে ডিসিশন একবার নিয়ে নিই তা করেই ছাড়ি। ভাই, আজকে আপনার সেই ডিসিশনটা ভেঙে আমাকে ছেড়ে দেন। তুই পালিয়ে যা, তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবি। মারুফ একটা ঢোক গিলে নিচ থেকে উঠে দাঁড়ায়। সে আগন্তুকের দিকে না তাকিয়েই বাঁচার জন্য মেশিন ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। মারুফের কাণ্ড দেখে আগন্তুক হাসে। ছেলেটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, এটা তার জন্য কঠিন আনন্দের বহিঃপ্রকাশ। আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা নাড়াচাড়া করতে করতে মারুফের পিছনে যেতে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে। মারুফের জন্য জিহাদ আর ইউসুফ অপেক্ষা করছে, কিন্তু মারুফ এখনো আসছে না। জিহাদ খুব বিরক্ত বোধ করছে। একটা ছেলেকে 4 বোতল মদ আনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে এখনো অবধি মদ নিয়ে এসে হাজির হয়নি। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে জিহাদের। অনেকেই বলে থাকে ছেলেদের নাকি ধৈর্য নেই, মেয়েদের তুলনায় ছেলেদের ধৈর্য নাকি খুবই কম। বসে থেকে উঠে দাঁড়িয়ে জিহাদ। মদের নেশায় পড়ে গেছে সে, কিন্তু মদ এখনো সামনে আসছে না। জিহাদ ইউসুফকে উদ্দেশ্য করে বলে, ওইসব যে দেখতো মালটা এখনো আসছে না কেন? জিহাদের রাগী চোখের দৃষ্টি আর ভয়ঙ্কর অহংকার দেখে মিষ্টি ভয়ে কাঁপছে। সে কখনো জিহাদকে এমন রাখতে দেখেনি। অনেকদিন যাবৎ বৃষ্টি জিহাদকে চিনে, কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। মদ না পেলে মানুষ হিংস্র পশুর মতো আচরণ করে, হয়তোবা করে। বৃষ্টির এই সম্পর্কে কোনো ধারণা নেই। বৃষ্টির এখন একটাই প্রচেষ্টা, এখান থেকে পালাতে পারলেই হলো। কিন্তু কিভাবে পালাবে সেটাই বুঝতে পারছে না। বৃষ্টি যখন এগুলো চিন্তা করছিল, তখনই জিহাদ এসে তার সামনে দাঁড়ায়। বৃষ্টি কষ্ট করে নিজের গলাটা একটু ভিজিয়ে নেয়। কিরে, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো না কেন? আপনারা তো মানুষ না। মানুষ না তাহলে কি? আপনারা এক একটা মানুষ নামধারী হিংস্র পশু। কি বললি তুই? সাহস থাকলে আরেকবার বলতো দেখি। আপনারা শুধু পারেন আমাদের মতো দুর্বল লোকের উপর নির্যাতন চালাতে। যদি পারেন তাহলে সাহসী কাউকে মেরে দেখান। সাহসী কে আছে? এমন সাহসী বীর পুরুষ যে আমার উপর কথা বলবে? এই শহরে কেউ নেই যে আমার সাথে বুক উঁচু করে কথা বলবে। জিহাদের কথা শুনে বৃষ্টি জোরে জোরে হাসতে থাকে। বৃষ্টির এমন হাসি দেখে জিহাদের মাথায় রক্ত উঠে যায়। সে যে বৃষ্টির চুলের মুঠিতে চেপে ধরে। বৃষ্টি নীরবে সহ্য করে নেয়, কিন্তু কিছু বলে না। এই, তুই হাসছিস কেন? হাসবো না কেন? হাসি পাওয়ার মতো কোনো কথা বলেছি আমি? বলেছেনই তো, এই শহরে আপনার উপর কথা বলার মতো কেউ নেই। কিন্তু সকালের ছেলেটাকে কিছু বলতে পারেননি কেন? এই ছেলেটাকে কালকে সকালে আগে মেরে দিব, নয়তো আমার নাম জিহাদ না। আগে মারেন, তারপর কথা বলতে আসবেন। ওইসুক আর মারুক, মদ নিয়ে আসুক, তবে আজকে কি করব তা তুই ভাবতেও পারবি না। আমি নিজের উপর বিশ্বাস রাখি, আপনারা আমার কিছুই করতে পারবেন না। শালি, তোকে তো আজকে। একটু জোরে দরজা খোলার আওয়াজ শুনে জিহাদ বৃষ্টির সাথে কথা বলা থামি পিছনে ফিরে তাকায়। মারুফ এসেছে, আর তার পিছনে ইউসুফ দাঁড়িয়ে আছে। মারুফ চেয়ারের সাথে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। জিহাদ ভালো করে লক্ষ্য করে দেখল যে মারুফ আশেপাশে কোনো মদের বোতল নেই। সে আবার ইউসুফের দিকে তাকায়, তার কাছেও নেই। ছেলে দুইটার থেকে কেউ মদ আনতে পারলো না।
জিহাদ একবার বৃষ্টির দিকে তাকে মারুফের দিকে এগিয়ে যায়। মারুফের শার্টের কলারে টান দিয়ে জিজ্ঞেস করে, মাল কোথায়? ভাই আনতে পারিনি। কি সমস্যা হয়েছে? আর তুই এমনভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই চলেন এখান থেকে চলে যাই। চলে যাব মানে? কি বলছিস তুই? ভাই সে আমাকে মেরে দেবে, সাথে সাথে আপনাদের সবাইকে। তুই কি একাই মালগুলো খেয়ে এখানে এসেছিস আর এমন বাজে বকছিস? আমি বাজে বকছি না, আর না তো মাল খেয়েছি। তাহলে এইগুলো কি বলছিস? কে মারবে তোকে আর সাথে আমাদেরকেও? ভাই একটা ছেলে। হঠাৎ ইউসুফ নিচে পড়ে যায়। সবাই তাকায় ইউসুফের দিকে। কেউ পিছন থেকে ইউসুফকে লাথি মেরেছে, যার কারণে ইউসুফ নিচে পড়ে গেছে। জিহাদ দরজার দিকে তাকায়। কালো কালারের একটা লম্বা গেঞ্জি পরিহিতা আগন্তুক, মুখটা বোঝা যাচ্ছে না লম্বা টুপির জন্য। আগন্তুকটা তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। জিহাদের পাশে দাঁড়িয়ে থাকা মারুফ ভয় পেয়ে গেছে আগন্তুকটাকে দেখে। এটাই সে আগন্তুক যে মারুফের হাত মুচড়ে দিয়েছিল। ইউসুফ নিচে থেকে উঠে দাঁড়ায়, পিছনে তাকিয়ে আগন্তুকটাকে দেখে হাত দিয়ে আগন্তুককে মারতে যায়। আগন্তুক নিজ জায়গা থেকে একটু সরে যায়। ইউসুফের টাইমিং মিস হয়ে যায়। ইউসুফ আবারও মারার জন্য এগিয়ে আসে। এবার আগন্তুক তার পকেট থেকে বাম হাতটা বের করে ইউসুফের গলা টিপে ধরে। ইউসুফের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আগন্তুকের সাথে জোরাজোরি করে পেরে উঠছে না। ইউসুফের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আর এগিয়ে যায় ইউসুফকে বাঁচানোর জন্য। আগন্তুক ইউসুফের গলা থেকে হাতটা সরিয়ে দৌড়ে আসা আবিরের বুকে সজোরে একটা লাথি মারে। আরিফ উল্টে নিচে পড়ে যায়। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না। দেখতে থাকে আগন্তুকটা কি করতে পারে। আগন্তুক যে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বৃষ্টির দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। বৃষ্টি বোকার মতো করে আগন্তুকের হাতটা ধরে বসা থেকে উঠে দাঁড়ায়। আগন্তুক বৃষ্টিকে নিয়ে দরজার দিকে এগিয়ে দেয়। জিহাদ এটা দেখে চুপ করে থাকতে পারে না। মারুফকে উদ্দেশ্য করে বলেন, মারুফ, যে দরজাটা লাগিয়ে দিয়ে আয় আর চাবিটা ওই ছোট জানালা দিয়ে ফেলে দিবি। ভাই ছেলেটার কাছে পিস্তল আছে, রিক্সা নেওয়ার দরকার নেই। ভয় পাচ্ছিস তুই? যা, আমি আছি তো, তুই দরজাটা লাগিয়ে দিয়ে আয় তো। মারুফ এবার দরজার দিকে তাকায়, আবার আগন্তুকের দিকে তাকায়। ভয়ে ভয়ে গুটিসুটি পায়ে দরজার কাছে দাঁড়ায়। সে হাত দিয়ে দরজার তালা লাগিয়ে জিহাদের কথা মতো চাবিটা ছোট জানালা দিয়ে ফেলে দেয়। এরপর এসে জিহাদের পাশে দাঁড়িয়ে যায়। জিহাদ মুচকি হেসে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই যদি নিজের ভালো চাস তাহলে বৃষ্টির হাতটা ছেড়ে দে। আজকে রাতটা আমাদের, তুই কালকে নিয়ে যাস। আগন্তুক পিছনে ফিরে তাকায়। সে বৃষ্টির বাম হাতটা এখনো চেপে ধরে আছে। কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, ভয়, তাও আবার তোর মতো ছিচকে মাছিকে। ওই কে তুই? তোর কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। সব মাস্তানের বড় মাস্তান আমি। বড় মস্তান তাই নাকি? শহরে তুই নতুন মনে হয়, তাই হয়তো আমার ব্যাপারে জানিস না। প্রতিদিন সকালে খবরের কাগজে প্রথম হেডলাইনে আমার সম্পর্কে লেখা হয়, তুই পরে তারপর আমার সাথে ঝামেলা করতে আসিস কেমন? হি হি, তাহলে তো তুই খুব বড় মাস্তান দেখছি। অন্য কোনো শহরে যাওয়ার আগে সেই শহরের আবহাওয়া সম্পর্কে জেনে যেতে হয়, কিন্তু এই ঢাকা শহরে আসার আগে আমার সম্পর্কে জেনে তারপর আসতে হয়, বুঝলি? এই ডায়লগটা তোর হবে না, এটা তোর বড় ভাই ডিকে এর মুখে শুনলে ভালো মানাবে। আব্বে শালা, ভাইয়ের শহর মানে আমার শহর, বুঝতে পেরেছিস তুই? এখন তুই ভালোই ভালোই বৃষ্টির হাতটা ছেড়ে চলে যা, নয়তো কি হবে নিজের চিন্তাও করতে ভয় পেয়ে যাবি। আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দেয়। বৃষ্টি আগন্তুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আগন্তুক মুচকি হেসে বলতে থাকে। আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারে লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই যে আছে আগন্তুকের দিকে, সে কি করতে চায়। আগন্তুক চেয়ারে নিজের শরীরের সমস্ত ভর দিয়ে বসে পড়ে। বসার স্টাইলটাও খুব একটা খারাপ না, পায়ের উপর পা তুলে আরাম করে বসা। ব্যাপারটা আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যেমন তার স্টাইল তেমন তার অ্যাটিটিউড। আরিফ মারার জন্য এগিয়ে আসবে, তখনই জিহাদ তার হাত দিয়ে ইশারা করে না মারার জন্য। এটা জিহাদের আড্ডা, এখানে তার রাজত্ব চলে।
হঠাৎ কোত্থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে এটা কিভাবে সম্ভব। জিয়াদও একটা চেয়ার টেনে বসে পড়ে, একেবারে আগন্তুকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না। আমি ব্ল্যাক ম্যান, তোর আড্ডাখানা এসে তোকে মেরে আমার কাছে আমি সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি রে? না বে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার। আমার আড্ডায় শুধু আমারই পাওয়ার চলে, অন্য কারো না। বুঝতে পেরেছিস তুই? কি ব্ল্যাক ম্যান যেখানে পা রাখে সেই জায়গাটা তার নিজের হয়ে যায়। তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, এটা তোর ভাগ্যের ব্যাপার, বুঝলি? আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যা এখান থেকে, যদি সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথাই হাসতে থাকে। জিহাদ নিজেও শঙ্কায় পড়ে গেছে। তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি? এই হাসতেছে, আবার এই গম্ভীর প্রকৃতি হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়েছে। আজকে ছেলেটার কিছু করে ফেলবে, তাই সে সময় নষ্ট না করে ডান পাটা উঁচু করে সামনাসামনি বসা আগন্তুকের বুক বরাবর লাথি মারে। আগন্তুক নিচে পড়ে যায়, তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথায় টুপিটা লাগিয়ে নিচ থেকে উঠে দাঁড়ায়। অনেক সময় পর মারুফের মুখ থেকে একটা বুলি বের হয়। কি রে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুছে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে কিছু করতে পারছিস না কেন? মারুফের কথাটা যে আগন্তুককে উদ্দেশ্য করে, এটা বুঝতে অসুবিধা হয়নি কারোর। আগন্তুক মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিহাদ সহ দুজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পাবে, চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকেও বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়াই আগন্তুক, হাতটা মারুফের কাঁধের উপর রেখে শার্টের কলারটা ঠিক করে নিয়ে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দেই। তখন তো আমি একা ছিলাম, আর তুই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলি। আমি ছিলাম দুর্বল, তুই ছিলি সবল। তুই দুর্বল ছিলি তাই তোকে ছেড়ে দিয়েছি, এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস, এখন তোকে আর চান্স দেওয়া যাবে না। তুই আমাকে কি চান্স দিবি? আমি তোকে চান্স দিচ্ছি, চলে যা এখান থেকে। আমি কখন যাব না এটা একান্ত আমি ঠিক করি, অন্য কেউ না। এবার পিছন থেকে জিহাদের কণ্ঠ ভেসে আসে, যেটা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই আটকা পড়ে গেছিস। চিড়িয়াখানায় সিংহকে তালাবন্ধ করে রাখা যায়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে থাকে তাহলে সিংহের একটি গর্জনে সবাই ভয় পেয়ে যায়। এবার তোরাই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনবি কিনা। কথাটা শোনা মাত্রই মারুফ তার বাম হাত দিয়ে আগন্তুককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে রে? আর তুই এত ডায়লগ মারছিস কেন? বৃষ্টি শরীরে প্রথম কে হাত দিয়েছিস? মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তুকের কথাটা শোনার সাথে সাথেই, কেননা আগন্তুক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে, এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনে। মারুফ নির্ভয় আগন্তুককে বলতে থাকে, আমি দিয়েছি বৃষ্টির শরীরে প্রথম হাত, তাও আবার খুব খারাপ একটা জায়গা। মারুফের মুখ থেকে কথাটা শব্দ হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়। সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মধ্যে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলেছে। মারুফ নিজের পেটের উপর হাত রাখে, কেমন যেন অবচেতন ব্যাপার অনুভব করছে সে। হাতটা চোখের সামনে নিয়ে আসলে দেখতে পায় তার হাত দুটো লাল রক্ত দিয়ে লেপ্টে আছে। সে আগন্তুকের হাতের দিকে তাকায়। আগন্তুকের ডান হাতে 9mm এর কালো পিস্তলটা রয়েছে। মারুফ চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জিহাদ মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, ভাই, শালা মাদার আমাকে গুলি করে দিয়েছে। জিহাদ ভাই, আপনি বাঘের কাছায় বন্দী হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। কোমরের কভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তুককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে। এর আগেই আগন্তুকটা জিহাদের ডান হাতে গুলি চালায়।
জিয়াদের ডান হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টির হাতে নেয়। আগন্তুক শব্দ করে হেসে চেয়ারে যেয়ে বসে। বৃষ্টিও তার ব্যতিক্রম করল না, একটা চেয়ার টেনে বসে। জিয়াদ অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মেয়েটাকে এখন দেখে কেমন যেন অচেনা অচেনা লাগছে। জিয়াদের এমন চাহনি দেখে বৃষ্টি মুচকি হেসে বলে, কিরে জিহাদ, আমায় দেখি অবাক হচ্ছিস মনে হয়। সত্যি তোকে দেখে এখন মনে হচ্ছে না তুই আমার সাথে এক বিছানায় রাত এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনলে আমার হাতের পিস্তলের সব বুলেট তোর বুকে বলে দিবি। সত্যি করে বলতো তুই কে? কেন রে, আমায় চিনতে পারছিস না? আমি বৃষ্টি। কিন্তু এখন তোকে দেখে কেউ বৃষ্টি বলবে না। মানুষের বাইরের আচরণ দেখে মানুষ বিচার করতে নেই। যে এটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা লোক। আগন্তুক এবার বসা থেকে উঠে দাঁড়ায়, একটু এগিয়ে জিহাদের সামনে দাঁড়িয়ে বলে, তোকে বলেছিলাম আমি যেই শহরে পা রাখি সেই শহরটা আমার হয়ে যায়। তোর মতো পাতি মাস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা নিচু করে রাখে। আগন্তুকের কথাটা কেমন যেন তার কলিজায় যেয়ে লেগেছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়, যেভাবেই হোক সে আগন্তুকটাকে মারবে। আর যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুব খারাপই লেখা আছে। যা, তোকে আজ মারবো না, ছাড় দিলাম। তবে মনে রাখিস এই শহরের গলিতে গলিতে তোকে ধরে আমি মারবো। আজকে সময়টা তোর ছিল, তাই আমার এই অবস্থা। আগামীকালের সময়টা আমারই হবে, মনে রাখিস। সময় এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোরই যেন হয়, কেননা তোর সময় তোকে মেরে আমি বড় হব। পিছনের দিকে হাঁটা দেয় আগন্তুক। বৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়িয়ে আগন্তুকের পিছন পিছন যেতে থাকে। জিয়াদ ডান হাতটা চেপে ধরে ডান হাত বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তুক দরজায় তালায় একটা গুলি করে তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিয়াদের কাছের ফ্যাক্টরি থেকে। রাত 12:50 রাকেশ, সানি আর নীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তারা নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এখনো আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার মতো ছেলে না। তার যেই কথা সেই কাজ, এর মধ্যেই কোনো মিস নেই। কিন্তু আজকে লেট করছে কেন? বর্ধনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা করে কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর নীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনো সিঙ্গেলই আছে। বলতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর নীলা দুজন রোমান্টিক প্রেম আলাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতো শুনে যাচ্ছে, কিছু বলতে পারছে না, কেননা তারা তিনজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্য সীমা ভেঙে গেছে। এবার সে সানি আর নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুজন চুপ করবি, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ রাকেশের গলার আওয়াজ শুনে সানি আর নীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্ত হচ্ছিস মনে হয়? তাহলে বিরক্ত হব না? আমি একা একা দাঁড়িয়ে আছি, তাও আবার চুপ করে, কিন্তু তোরা দুজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আমি যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছি সেটা মনে হয় তোরা ভুলেই গেছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভুলা যায় নাকি? নীলা, রাকেশ কি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড? আমি কি নই? আরে বোকা, তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আরো অনেক কিছু। হয়েছে হয়েছে, তোরা এবার থাম। বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবে, সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকে রেখেছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। চিন্তা নেই, সামনে তাকিয়ে দেখ, মিস্টার 404 আসছে। রাকেশের কথা শুনে নীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে। সবার পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440-এর গাড়ি। মিস্টার 440 মানেই নিলয়। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে যেয়ে থামে। গাড়ির লাইট অফ হয়ে যায়। ভিতর থেকে একটা লোক নেমে আসে।
সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, 1667205 কোড নাম্বার, হ্যাকার টিম। ইয়েস বস। কথাটা বলার সাথে সাথে নীলয় মুচকি হাসে। এটাই তার সেই হ্যাকার টিম। আর ওই কোডটা হলো তাদের পরিচিতি। নীলয় কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে। মুখটা দেখা যাচ্ছে না কারণ নীলয়ের মুখে সাদা কালার জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নীলয়ের কাঁধেও রয়েছে একটা কালো ব্যাগ। নীলয় ব্যাংকের গেটের দিকে এগিয়ে যায়। পিছনে নীলারা সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতাই একজন কিছু করে ফেলে। একজনের সঙ্গে সবাইকে ধরা পড়ে যেতে হবে। গেটের দারোয়ানটা বেঞ্চের উপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর দিয়ে ঘুমাচ্ছে। নীলয় চাইলে এখন তার টিম নিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়। কিন্তু পকেটটা খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া কি খুঁজতেছেন এমন করে? কোনো কিছুর প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্মটা আনতে ভুলে গেছিস। ভাইয়া ক্লোরোফর্ম নেই তো কি হয়েছে? এইভাবে চলেন ভেতরে যাই। সানি, তুই আসলে খুব বোকা একটা ছেলে। দেখেছিস দারোয়ানটা ঘুমাচ্ছে, কখন জেগে যায় কে জানে। এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া। নীলা, তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎই এমন কথা বলছেন কেন? তোর চেয়ে রাকেশ অধিক বুদ্ধিমান, তাই বলছিলাম আর কি। ভাইয়া ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না। সব ক্ষেত্রে এটাই হয়। নীলা, এখানে প্রেম ভালোবাসা আলাপ বাদ দে। অন্য এক সময় এসব বলিস। এখন ব্যাগ থেকে ভাইয়াকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেন খুলে ভিতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নীলয়ের হাতে দেয়। নীলয় বোতলটা হাতে নিয়ে দারুণের মুখের সামনে স্প্রে করতে থাকে। বেশি পরিমাণে ক্লোরোফর্ম যদিও ব্যবহার করা ক্ষতিকর। নীলয়রা সবাই যখন ব্যাংকের ভিতর প্রবেশ করবে তখনই নীলয়, নীলা, রাকেশ, সানি একে একে সবে ব্যাংকের গেট পেরিয়ে ভিতরে যেতে থাকে। রাস্তার পাশে হিংস্র কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিয়ে ডাকছে। হয়তো রাতের খাবার তাদের পেটে যায়নি। হিংস্র কুকুরের প্রধান খাদ্য মানুষের মাংস। যেখানে রক্তের গন্ধ পাই সেখানে হিংস্র কুকুরগুলো চলে যায়। আজ হয়তো শহরে কোনো খুন হয়নি। যদি হতো তাহলে একদল হিংস্র কুকুর সেখানে উপস্থিত থাকতো কিংবা হানা দিত মৃতদেহের উপর। নীলয় তার হাটের টর্চ লাইটটা জ্বালায়। ব্যাংকের ভিতর এখন কেউ নেই। সবাই যে যার মতো কাজ করে বাসে চলে গেছে। হয়তো আগামীকাল সকালে এসে ব্যাংকের অবস্থা স্বাভাবিক না দেখতে পারে। নির্বিচ্ছিন্ন অন্ধকার বড় কক্ষ। টর্চ লাইট জ্বালিয়ে একদল লোক দ্রুত গতিতে হেঁটে আসছে। তাদের একটাই উদ্দেশ্য, টাকা। এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার ভীষণ প্রয়োজন। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান। টাকা ছাড়া মানুষ আর উদ্দেশ্যহীন রাজপথ একই। সমাজে সুন্দরভাবে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন। এভাবে ছোট থেকে বড় সবারই টাকার প্রয়োজন। একটা ছেলের পকেটে 100 টাকা না থাকলে নিজের কাছেই কেমন যেন তুচ্ছ মনে হয়। বর্তমান যুগটা আরও বেশি ভয়াবহ। তাই মানুষজন যেভাবেই পারে ইনকাম করার চেষ্টা করে। পকেটে টাকা থাকলে কেউ এসে জিজ্ঞেস করবে না খেয়েছো কি খাওনি। আবার পকেটে টাকা থাকলে মানুষ অবশেষে ভালো মন্দ জিজ্ঞেস করে। কিছু কিছু লোক আছে যারা মানুষেরটা মেরে খেতে চায়। আবার কেউ নিজের পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে। মানুষের মধ্যে রয়েছে অজানা বিচিত্র। নীলয় সহ তার টিমের লোকেরা মিলে ব্যাংকের লকারের সামনে দাঁড়িয়ে যায়। ভিতরে রয়েছে মহামূল্যবান অর্থ, যেটা দিয়ে এখানে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিভাবে লকারটা খুলবে। এখন নীলয় ছাড়া আর কেউ খুলতে পারবে না বলে মনে হয় না। নীলয়ের দিকে তাকাই সবাই। নীলয় মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে। জানা নেই নীলয়ের চিন্তার সম্পর্কে, তবে নীলয় যে ভালো কিছু ভাবছে এটা সবার বিশ্বাস আছে। অনেকক্ষণ হয়ে গেল নীলয় কিছু বলছে না, কি যেন একটা চিন্তা করে যাচ্ছে। রাকেশ ফিস ফিস করে বলে, ভাইয়া সবকিছু তো লক করা, কিভাবে কি করব? লক করা তো কি হয়েছে? ভিতরে প্রবেশ করব কিভাবে? ব্যাংকে বড় বড় অফিসাররা যেভাবে প্রবেশ করে ঠিক সেভাবে।
নিলয়ের কথা শুনে সবাই একটু অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। বলে কি ছেলেটা, এত পরিমাণে শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা, ভিতরে প্রবেশ করতে হলে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 3 বারের বেশি ভুল সংখ্যা চাপলে রেড অ্যালার্ম বেজে উঠবে। উপস্থিত সবার মনের ভিতর বিরাজ করছে। ভাইয়া এখানে তো শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা, 4 সংখ্যার একটা শক্ত পাসওয়ার্ড দিলে তারপর ভেতরে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড? খুব শক্ত পাসওয়ার্ড, তাই তো? আচ্ছা, কেউ পাসওয়ার্ড লিখ, আমি বলছি। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। এই সানি, কি হচ্ছেটা কি? এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তোর প্রশ্ন করতে মন চাচ্ছে? রাকেশ, তুই চুপ কর, সানিকে জিজ্ঞাসা করতে দে, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া প্রশ্নটা এইটাই যে আপনি পাসওয়ার্ডটা জানলেন কিভাবে? সানি, আমি আমার সবকিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি, পাসওয়ার্ড জানাটা আমার কোনো ব্যাপার? ভাইয়া আপনি সানির কথা বাদ দেন, পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলেন, হাতের সময় খুব কম। পাসওয়ার্ড লিখ 2619। নীলের কথা মতো নীলা অনেক সাবধানতার সাথে পাসওয়ার্ডটা লিখে। সবাই তাকিয়ে আছে লকারের দিকে, কিন্তু দুঃখের বিষয় এটা যে পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। আবারও চেষ্টা করার জন্য বলছে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে ভাইয়া, সঠিক পাসওয়ার্ডটা দয়া করে বলেন। নিলয় আবারও পাসওয়ার্ডটা বলে। এটা দিয়ে দেখ তো, 8721। নীলা আবারও নিলয়ের বলা পাসওয়ার্ডটা দিল, কিন্তু আবারও সেই আগের অবস্থা, পাসওয়ার্ড ভুল। স্ক্রিনের উপর ভেসে উঠছে, প্লিজ ট্রাই এগেন ওয়ান মোর। সবার বুক ধক ধক করে উঠে। আরেকবার চান্স আছে, সেটাও লাস্ট চান্স। মাঝপথে এসে এমন কিছু হবে কেউ ভাবতে পারেনি। নীলা পিছিয়ে আছে, তার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। এখনই মনে হয় আত্মাটা বেরিয়ে আসবে। পরের চান্স, সঠিক পাসওয়ার্ড না দিতে পারলে অ্যালার্ম বেজে উঠবে, আর ব্যাংকের সব সিকিউরিটি গার্ডরা এখানে এসে উপস্থিত হবে। কেউ কিছু বুঝতে পারছে না এখন কি হবে। লকারটা না খুলে কোনোভাবেই ভিতরে প্রবেশ করা যাবে না। সবার স্বপ্ন আশা এখানে এসে যেন সমাপ্তির পথে। নিলয়ের সামনে এগিয়ে যায়। সবাই ভয় পেয়ে গেলেও নিলয় নিজেকে ঠিক রেখেছে। নিলয় সংখ্যা টাইপ করতে করতে পিছন থেকে সানি বলে ওঠে, ভাই চলেন এখান থেকে চলে যাই, আমার কেমন যেন লাগছে, মনে হয় ধরা পড়ে যাব। হ্যাঁ ভাইয়া, সানি একেবারে সত্যি কথা বলছে, চলেন চলে যাই, কোনো বিপদ হওয়ার আগেই। তোরা দুজন পাগল হয়ে গেছিস। ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে কোনো কিছুই হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দেখ রাকেশ, তুই অনেক সাহসী, তাই তুই ভাইয়ের সাথে থাক, আমি আর নীলা এখান থেকে চলে যাচ্ছি। সানি, এটা কি কোনো কথা? তোদের দুজনের একসাথে থাকবে বলে অঙ্গীকার করেছিলি, এখন সেটা ভুলে গেছিস? দেখ আমি কিছুই বলিনি, সব মনে আসছে। নীলা চল এখান থেকে। কেউ যাবি না এখান থেকে। রাকেশ, কি হয়েছে? তুই সানি আর নীলাকে বেঁধে রেখেছিস কেন? যে চলে যাবে তাকে আটকে কোনো লাভ নেই, চলে যেতে দে। তবুও আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ মেনে দাঁড়িয়ে আছে। নীলই কোনো কথা বলছে না। সানি নীলার হাতটা ধরে বাইরে নিয়ে আসার জন্য টান দিয়েছে, কিন্তু নীলা নিজ অবস্থান থেকে এক চুল পরিমাণও নড়ছে না। সানিকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ইশারা করে সে। সানি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলই 3টা সংখ্যা টাইপ করেছে। শেষ সংখ্যাটা নিয়ে সে খুবই চিন্তা করছে। যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে জীবন এখানেই সমাপ্তি ঘটবে। আর কি করবে সে কোনো কিছু বুঝতে পারছে না। নীলয় আর কিছু না ভেবে অবশেষে চিরচেনা সেই সংখ্যা 4-এ চাপ দিল। সেই সংখ্যা দিয়ে তার নিকনেম তৈরি। নীলয় যে কখনো ব্যর্থ হয় না, এটা আজকে সে প্রমাণ করে দিল। ব্যাংকের কোষাগার খুলে গেছে। সর্বপ্রথম রাকেশ ভিতরে প্রবেশ করে, তারপর নীলা। কিন্তু সানি নিজ অবস্থান থেকে নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলয় আশেপাশে তাকিয়ে চেক করে নেয় সব ঠিক আছে কি না। না, সামনের দিকে তাকাতেই দেখতে পাই সানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সানি, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাওয়ার ইচ্ছে নেই? জি মানে ওই। তুই এমন করে কথা বলছিস কেন? যা বলার স্পষ্ট বল, হাতে সময় অতি সামান্য। সানি মাথাটা নিচু করে কিছু একটা ভেবে নীলয়ের দিকে তাকায়। অতি দ্রুত বলে ওঠে, আপনার জন্য দাঁড়িয়েছিলাম ভাই। আমার সাথে মিথ্যা কথা বলবি না। জানি আমি তুই কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছিস। তাহলে সত্যিটা বলেন, কেন দাঁড়িয়ে আছি আমি?
সেটা আমার থেকে তুই ভালো জানিস। এখন ভিতরে চল। সানি কিছু বলতে যেও আর কিছু বলে না, কেননা হাতের সময় খুব কম। ঘড়ি কাটা থেমে থাকবে না তাদের জন্য। সানি আর নিলয় একসাথে ভিতরে প্রবেশ করে। সবাই যার যার কপালে ফিটিং করা টর্চ লাইটগুলো জ্বালিয়ে নেয়। কোষাগারের ভিতর টাকা আর টাকা। যে যার মতো করে ব্যাগের ভেতর টাকাগুলো নিয়ে নিচ্ছে। সবার ব্যাগ টাকা দিয়ে, কিন্তু সানি এখনো পরিপূর্ণ করতে পারেনি। সে টাকা হাতে নিয়ে দেখছে আর পাগলের মতো হেসে যাচ্ছে। ছেলেটা এমন করছে যেন এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আজকে প্রথম এত টাকা চোখের সামনে দেখে পাগল হয়ে গেছে। সানি, তুই কি পাগল হয়ে গেছিস? এমন ভাবে হাসছিস কেন? দেখ ভাই, তুই হাসি থামিয়ে টাকাগুলো ব্যাগে রাখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে আমাদের। ভাই, আমি সত্যিই পাগল হয়ে গেছি। এত টাকা নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছি না। তুই সত্যি একটা পাগল ছিলে। নে এবার টাকাগুলো ব্যাগে রাখ। ভাই, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। নীলা, তুমি সানিকে কথা বলা বন্ধ করতে বলো আর তাড়াতাড়ি কাজ করতে। আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। নীলা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সানি বোকা বোকা কাহিনীগুলো দেখছিল। এখন নীলয়ের কথা শুনে সে সানির দিকে এগিয়ে যায়। হাঁটু গেড়ে বসে সানির ব্যাগে টাকার বান্ডিলগুলো রেখে পরিপূর্ণ করে দেয়। সানি ব্যাগটা কাঁধে নেয়। সবাই দাঁড়িয়ে আছে। এখন ব্যাংক থেকে বের হতে পারলেই হলো। সবার মিশন সম্পূর্ণভাবে হয়ে যায়। নীলয় কষ্টঘাত থেকে প্রথম বের হয়। তার পিছে পিছে সবাই আসতে থাকে। হঠাৎ সানির মোবাইল ফোনটা বেজে ওঠে। সবার বুক কেঁপে ওঠে এমন শব্দে কে যেন কল দিয়েছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল না, যার কারণে অনেকটা জোরে রিংটোন বাজে। নীরব কক্ষে যদি ছোট্ট আওয়াজ হয় তাহলে সেটা বিকট শব্দে পরিণত হবে। এখন যা মনে হচ্ছে সবার কাছে। রাকেশ সানির হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলবে এমন সময় নীলয় রাকেশকে বাধা দিয়ে মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে। দূর থেকে কে যেন লাইট মারছে। সবাই বড় আলমিরার পিছনে লুকিয়ে পড়ে। কেউ লাইট জ্বালিয়ে নীলয়ের দিকে আসতে থাকে। নীলয় সহ সকলের বুক ধুকপুক ধুকপুক করছে। ধরা পড়ে যাওয়ার ভয় সকলের মধ্যে গ্রাস করেছে। কি হয় সময়টা যেন থেমে গেছে। দেয়ালঘড়ি সেকেন্ড কাটা নিঃশব্দে চলছে, কিন্তু সময়টা পরিবর্তন হচ্ছে না। দূর থেকে লাইট মারা লোকটা আর কেউ নয়, এই ব্যাংকের একজন দারোয়ান। আলমিরার পেছনে অতটা জায়গা নেই, তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। দারোয়ান আলমারির পিছন চেক না করে চলে যাচ্ছিল। তখনই নীলা আসলে বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। সানি নীলার মুখ চেপে ধরে। দারোয়ান পিছনে ফিরে তাকিয়ে আলমিরার দিকে আসতে থাকে। নীলই বুঝে গেছে এখন আর পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে আলমিরার পেছন থেকে বের হয়ে দারোয়ানের সামনে যেয়ে দাঁড়ায়। রাকেশ বাধা দিল, কাজ হয়নি। নীলই যা করে নিজ জ্ঞানে করে থাকে। দারোয়ান এক হাতে লাইট অন্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে নীলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে যাবে, আবার সাথে সাথে নীলয় দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে দারোয়ানের মাথায় বাড়ি মারে। দারোয়ান নিচে পড়ে যায়। এটা দেখে এক একে সবাই আলমিরার পিছন থেকে বের হয়ে আসে। নীলয় যে সিকিউরিটি ক্যামেরার সামনে দাঁড়ায়, নিজের গলার স্বর কিছুটা মোটা করে বলতে থাকে, In my city, I am the king and everyone is a subject. I will never be caught by the way police and I will never be caught by the way police. I am Mr. 440. নীলয় আর থামে না। ব্যাংক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। একে একে সবাই এসে নীলয়ের কালো কালারের গাড়ির সামনে দাঁড়ায়। সবগুলো টাকা গাড়ির ডিকিতে রেখে দাও আর সবাই গাড়িতে উঠে পড়। ভাই, আমার একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা বল, কিন্তু সেটা তাড়াতাড়ি। এমন কথা মাথায় এনে থাকলে সেটা যত দ্রুত সম্ভব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ভাই, আমার মনে হয় নীলা ঠিকই বলেছে। নীলা তোর গার্লফ্রেন্ড হয়, তাই তুই এমন কথা বলছিস। আমার কথা সবাই মন দিয়ে শোনো। কেউ অকারণে ভার্সিটি মিস করবে না, আর আগে যেমনভাবে ছিলে ঠিক তেমনই থাকবে, নয়তো তোমাদের তিনজনের উপর সন্দেহ হবে একটু বেশি। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। সকালে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীলয় সহ সকলে গাড়িতে যেয়ে বসে। সে মাস্ক খুলে ফেলে, শুধু নীলয় হাসে। সে রহস্যময়ী হয়ে থাকতে চায় সকলের কাছে, কেননা তার রহস্য
অনেক ভালো লাগে। চুরি চুরি চুরি, শহরে এত পরিমাণ ব্যাংক ডাকাতি হচ্ছে যে মানুষজন সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন মানুষ টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখত, কিন্তু এখন শহরের জনগণ ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে কখন জানি হ্যাকাররা তাদের টাকা চুরি করে ফেলে। গতকাল রাতের শহরের জনতা ব্যাংক থেকে বিশাল পরিমাণ টাকা চুরি হয়েছে। কে করেছে চুরি, পুলিশ এখনও তার কোনো হদিস করতে পারেনি। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আদনান সাহেব টিভিতে সংবাদ দেখছিল, তখন তিনি দেখতে পান জনতা ব্যাংক থেকে টাকা চুরি ব্যাপারটা। সেই ব্যাংকে ওনার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল। জানা নেই এখনো পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা আছে নাকি হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে। সামান্য পরিমাণ চিন্তা আদনান সাহেবের মাথায় এসে ভিড়েছে। আঙ্কেল, আজকাল দেখছি টিভির সামনে একটু বেশি বসে থাকেন। আদনান সাহেব পিছনে ফিরে তাকায়। নতুন জামা কাপড় পরে আরিয়া দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছেন যে কথাটা আরিয়াই বলেছেন। আদনান সাহেব না চাইতো আরিয়াকে একটা মুচকি হাসি উপহার দেয়। এটা দেখে আরিয়াও মুচকি হেসে আদনান সাহেবের পাশের সোফায় বসে পড়ে। আদনান সাহেব আরিয়ার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। গোলাপি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, কালো কালারের জুতা, বুকে স্টাইলিশ চশমা ঝোলানো। আদনান সাহেব বুঝতে পারছে না যে আরিয়া এত সেজেগুজে কোথায় যাচ্ছে। কি ব্যাপার আরিয়া, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? প্রয়োজন ছাড়া আমি কোনো কাজ করি না। যেহেতু কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, সেহেতু কোনো প্রয়োজনীয় কাজ আছে নিশ্চয়ই। তা শহরে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা কি তুমি শুনেছো? এই শহরে তো নানা ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিদিন, সেটা ছোট হোক বা বড়। কিন্তু আজকে আবার কি ঘটলো? ব্যাংক ডাকাতি হয়েছে, তাও আবার জনতা ব্যাংক। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? কি হলো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আঙ্কেল, জনতা ব্যাংকে আমার অনেক পরিমাণ টাকা ছিল, সেগুলোর কি হবে এখন? আরিয়ার করা ব্যবহার আদনান সাহেবের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে সে অভিনয় করছে। এই চুরিতে সে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে, কিন্তু কেন এটাই বুঝতে পারছে না আদনান সাহেব। আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। সে তার হাত ঘড়ির দিকে তাকায়। আদনান সাহেবের সাথে সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হয়েছে তার, কিন্তু কিছু করার নেই। যার বাসায় সে থাকে তার সাথে বসে কথা বললেও 2 মিনিট সময় নষ্ট হলো, এটা কোনো দোষের হবে না। আঙ্কেল, আপনার সাথে এখন কথা বলতে পারবো না, তার জন্য দুঃখিত। কেননা সবাই সবার জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকলে সন্ধ্যায় একসাথে কথা হবে। কথাটা বলেই আরিয়া তার স্থানটা ত্যাগ করে আর আদনান সাহেব আরিয়ার যাওয়ার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় দুপুর 12টা। নিলয় বাস টার্মিনালে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ, কিন্তু হাত কিছুটা গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। নিলয়ের জামা কাপড় দেখে সবাই তার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করছে। এটা দেখে নিলয় মুচকি হাসে। পৃথিবীটা কেমন যেন। একজন বীর অন্যদের আরেকজন গরিবকে দেখে হিংসা করে। নিলয়ের সামনে দিয়ে কয়েকটা বাস চলে গেছে, কিন্তু সে বাসে উঠছে না। আশেপাশে কিছু লোক বলাবলি করছে। ছেলেটা এমন করে দাঁড়িয়ে আছে কেন? নিলয় কারোর কথা কানে নেয় না, কারণ সে জানে মানুষ কত কথাই বলবে, ভালো কথা কেউ বলবে না, সবাই খারাপ কথাই বলে। শিক্ষামূলক কথা মানুষ কমই বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের পা ব্যথা হয়ে গেছে। সে অপেক্ষায় বিদ্যমান, কিন্তু এখনও যার সামনে কথা ছিল সে এখনও এসে পৌঁছায়নি। নিলয় বিরক্ত বোধ করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু তার আর কিছু করার নেই। নিলয়ের কাছে একটা ফাইল রয়েছে, যা দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়েছে। নিলয় পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। কেউ কল দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে সকলের তাকানোর কি কারণ। নিলয় পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নেয়। লোকজনের তাকানোর কারণ এই মোবাইলটা অনেক পুরনো বাটন মোবাইল নিলয়ের হাতে। আধুনিক যুগে কেউ বাটন ফোন ইউজ করে না। উন্নত দেশের উন্নত জনগণেরা আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে। কলটা রিসিভ করেই ওপাশ থেকে কানে লাগায়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মানুষকে অপেক্ষা করাতে ভালোবাসি।
আমি অপেক্ষা করতে ভালোবাসি। এখনো বাস টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি এখানে আসবে না। কিভাবে বুঝলে আমি এখানে আসবো না? বোঝাই যায় তোমার রহস্যময় কথা শুনে। কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, রহস্যময় শহরের বাদশা কিন্তু আমি। হিহাহাহাহাহা। চলে এসো তোমার ক্যাম্পাসে। এতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এখন আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। নিলয় তার কথা কম বলতে পছন্দ করে, তাই সে কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে পড়ে। বাসটা তার ভার্সিটির সামনের রাস্তা ধরে চলে যাবে। সে সহজেই ক্যাম্পাসে যেতে পারবে। বাসের সবগুলো সিট পুরো ফুল আছে। নিলয়ের এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা রাস্তা। নিলয় বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করে, দাদা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? নীলের কথার জবাবে কন্ডাক্টর মুখে কিছু বলে না, হাত দিয়ে 3 ইশারা করে। নিলয় চিন্তা করে 3 দিয়ে কি বোঝানো হচ্ছে তাকে। 3 ঘন্টা নাকি 30 মিনিট। নিলয় ধারণা করে নেয় 30 মিনিট। বাস নিজ গতিতে চলতে থাকে আর নিলয় তার জীবনে কিছু স্মৃতি মনে করতে থাকে। নিলয়ের বয়স 15 তখন তার সাথে একটা ছেলে পরিচয় হয় যার নাম ছিল রবিন। নিলয় প্রতিদিন রবিনের সাথে দিনের বেশিরভাগ সময় পার করত। একসময় তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সময় ভালোই যাচ্ছিল দুজনের, কিন্তু হঠাৎ করে নিলয়ের জীবনে একটা মেয়ে চলে আসে। তখন নিলয়ের বয়স 20 চলে। কলেজ জীবনের প্রেমগুলো সাধারণত যেমন হয় ঠিক তেমনি প্রেম নিলয়ের সাথে হয়। মেয়েটার নাম ছিল আলপনা। দেখতে যেমন সুন্দরী, ঠিক তার ব্যবহারটাও মন কাড়ার মতো। নিলয় আলপনাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সামনে যে বলার সাহস তার হয়নি। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। ড্রাইভার বাস ব্রেক করাতে নিলয় হালকা ঝুঁকে পড়ে। কাঁধে ব্যাগ, হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, কিন্তু সে চাইলেই বসতে পারবে না। আপনি দাঁড়িয়ে না থেকে এখানে আমার পাশে এসে বসতে পারেন। বাসের পরবর্তী সিট থেকে মেয়েলি কণ্ঠ কেউ কথাটা বলে। নিলয়ের কাছে কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। সে আগে অনেকবার কণ্ঠটা শুনেছে। নিলয় সামনে থেকে পিছনের দিকে তাকায়। সে ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে নেই। তার মানে যে কথাটা বলেছে সে নিলয়ের উদ্দেশ্য করে বলেছে। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। ক্যাম্পাসে পৌঁছাতে বেশ কিছু সময় লাগবে। সে এত চিন্তা না করে একটু পিছনে গিয়ে ফাঁকা সিটে বসে পড়ে। পাশের সিটে কে বসে আছে এটা না দেখে নিলয় চোখ থেকে চশমাটা খুলে হাতে নেয়। এতক্ষণ দাঁড়িয়েছিলে, এখন বসার সুযোগ করে দিয়েছি, আমাকে ধন্যবাদ পর্যন্ত দিলে না। কেমন ছেলে তুমি বাপু। নিলয় অতি দ্রুত চোখের চশমা লাগিয়ে পাশ ফিরে তাকায়। শারমিন ম্যাডাম বসে আছে। এটা দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে সে শারমিন ম্যাডামকে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি? আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেলে যে? তো কি করব, আপনি এখানে বসলেন কেন? বসে কথা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে। নিলয় আর দাঁড়িয়ে না থেকে সিটে বসে পড়ে। তা তুমি এই বাসে কি করো? তোমার তো এখানে থাকার কথা না? আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে বসে কি করছেন? আমার কাজ ছিল তাই এই বাসে, কিন্তু তোমার কি প্রয়োজন ছিল? আমারও কাজ ছিল। আজকাল তোমার বেশ নামডাক শুনছি। আমার মতো ছেলের আবার নাম ডাক, এটা শুধু অবাস্তবে সম্ভব, বাস্তবে নয়। সেটা তো আমি বেশ ভালোই জানি। নিলয় চুপ হয়ে যায়। তার ভীষণ মাথা ব্যথা করছে। এখন চুপ থাকে শ্রেয়। নিলয় মাথাটা বাসের সিটে হেলিয়ে দিয়ে ভাবতে থাকে।